আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি ভূগোল এবং পরিবেশের প্রথম অধ্যায়ের ওয়ান শট ক্লাসে, যেখানে একটাই ক্লাসে বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন দাগিয়ে পড়ার পাশাপাশি বিগত বছরের এমসিকিউ, সিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্ন সহ আমরা সব কিছু সমাধান করব। অর্থাৎ বলতে পারো তুমি ক্লাস 9 হও, 10 হও কিংবা এসএসসি পরীক্ষার সামনে আছে, সবার জন্য এই ক্লাসটা একদম পারফেক্ট। মানে তুমি প্রথমবারের মতো এই ক্লাসটা করলেও এই ক্লাসটা করার পরে তোমার আর কখনো কোথাও যাওয়া লাগবে না। অথবা তুমি এর আগের বার অনেকবার এই অধ্যায়গুলো পড়েছো কিন্তু কোনো গতি পাচ্ছ না, তাহলে তোমার রিভিশনের জন্য এই ক্লাসটা একদম পূর্ণাঙ্গ। তো চলো বেশি কথা না বলে শুরু করে দেই আমাদের প্রথম চ্যাপ্টার, ভূগোল এবং পরিবেশ। তো আমরা বইতে চলে যাচ্ছি। প্রথমে আমাদের ভূগোল বা ভূগোল বা জিওগ্রাফির যে ধারণাটা সেটা এখানে বলা হয়েছে। আমরা সবাই মোটামুটি জানি ভূগোল এই নামটা আসলে ভূ মানে হচ্ছে পৃথিবী, এবং আমরা জানি যে পৃথিবী আসলে গোল। তো সেইখানে ধারণা থেকে এই অধ্যায়ের নামটা বা এই সাবজেক্টের নামটা দেওয়া হয়েছিল হচ্ছে ভূগোল। বাট পরবর্তীতে এটা যখন আমরা জিওগ্রাফি কথাটা আসলে বলি, এটা অ্যাবসোলুট আসলে এই বিষয়ের ভ্যালুটা অ্যাড করে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাচীন গ্রিসের ভূগোলবিদ সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটা ব্যবহার করেছিলেন। এবং এখানে বিগত বছরে বেশ কয়েকবার আমাদের কিন্তু এই এমসিকিউটা এসে গেছে, সেটা হচ্ছে ইরাটোস্থেনিস। একটু পজ দিয়ে পড়বো, পরে যখন আমরা বারবার বারবার পড়তে থাকবো তখন আমাদের এটা মেমোরাইজ হয়ে যাবে। সেটা হচ্ছে ইরাটোস্থেনিস, ঠিক আছে? এই নামটা সবার প্রথমবার যখন আমি দেখেছিলাম আমার কাছে এটা টেনিসের মতো লেগেছিল, এবং সেখান থেকে আমি এভাবে মনে রেখেছিলাম এটা টেনিস না, এটা হচ্ছে থেনিস। এবং ইরাটোস্থেনিস আমি মনে রেখেছিলাম আমরা টো বা পা দিয়ে, যদিও পা দিয়ে খেলা হয় না বাট পায়ের অনেক সঞ্চালন হয় টেনিস খেলাতে। তো ওখান থেকে আমি এভাবে মনে রেখেছিলাম যে ইরাটোস্থেনিস। উনি সবার প্রথমে এই জিওগ্রাফি কথাটা বলেছিল। এবং জিওগ্রাফি কথাটা বা শব্দটা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, যেটার জিও শব্দের অর্থ হচ্ছে ভূ, তো ভূ মানে হচ্ছে পৃথিবী, এবং গ্রাফি অর্থ হচ্ছে বর্ণনা। তার মানে ভূগোল মানে হচ্ছে পৃথিবীর বর্ণনা। এবং উনি যেহেতু গ্রিসের বিজ্ঞানী ছিলেন, তো উনি সবার প্রথমে যে নামকরণটা করেছিলেন সেটা গ্রিক শব্দ থেকেই হয়েছিল। তো জিওগ্রাফি এই পুরো কথাটা হচ্ছে একটা গ্রিক শব্দ, যেখানে জিও মানে হচ্ছে ভূ বা পৃথিবী এবং গ্রাফি মানে হচ্ছে বর্ণনা। এরপরে বইয়ের এই অংশতে অনেকগুলো বিজ্ঞানী ভূগোল সম্পর্কিত যে লাইন, উক্তি বা এটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করেছে সেটা দেওয়া হয়েছে। এখানে আমরা যদি আগের কথা চিন্তা করতাম, যখন আমাদের শর্ট কোশ্চিন জিনিসটা ছিল না, তখন আসলে এগুলো এমসিকিউর জন্য পড়লেই হতো, অথবা পরীক্ষার হলে গিয়ে দেখা যাচ্ছে যে ক মার্কে শুধু এসেছে। বাট বইতে যখন শর্ট কোশ্চিন লাস্টের দিকে দেওয়া আছে, সেখানে কিন্তু খুব স্পেসিফিক ভাবে উল্লেখ করেই বলা আছে যে যে কোনো বিজ্ঞানী কি সংজ্ঞা দিয়েছে সেটা একদম ডাইরেক্ট শর্ট কোশ্চিনে লিখতে এসেছে। তো তাহলে বইয়ে আসলে যতগুলো শর্ট কোশ্চিন মানে যতগুলো হচ্ছে বিজ্ঞানীর উক্তি আছে ভূগোল রিলেটেড এই অংশটাতে, সবগুলোই আমাদের পড়তে হবে। এখানে অনেকগুলো উদ্দেশ্য আছে, এমসিকিউ, ক মার্ক অথবা খ মার্ক। খ মার্কে বেশি একটা আসবে না, বাট সংক্ষিপ্ত প্রশ্নে এটা খুবই ইম্পর্টেন্ট আসার জন্য। তো প্রথমে আমরা দেখতেছি ব্রিটিশ ভূগোলবিদ অধ্যাপক ম্যাকনি, ম্যাকনি বা ম্যাকনি, তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে উচ্চারণ করতে পারো। আসলে উচ্চারণটা ম্যাকনি, কারণ এই যে ইংলিশ নামটা দেখে বোঝা যাচ্ছে ম্যাকনি। মানুষের আবাস ভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে ভূগোল বলেছেন, এবং তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে তাই ভূগোল। আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু বেশ হচ্ছে মানে লম্বা চড়া কথাবার্তা বলেছে। তো উনি যেহেতু একদম স্পেসিফিক কোনো উক্তি দেয়নি, তাহলে এটা হুবহু লিখতে হবে, এই চিন্তা থেকে আমাদের বেরোয় আসলেও চলবে। তো আমি তোমাদেরকে একটু মেমোরাইজ করানোর চেষ্টা করছি এবং সাথে সাথে ভূগোল আসলে কি সেটাও বোঝানোর চেষ্টা করছি। ভূগোলবিদ অধ্যাপক ম্যাকটি, ঠিক আছে, উনি কি সংজ্ঞা দিয়েছে? পৃথিবীর
মানুষের আবাসভূমি হিসাবে পৃথিবীর আলোচনা। যখনই আমরা ভূগোল বলি সবার প্রথমে আমাদের মাথায় আসে পৃথিবী, অ্যান্ড সেকেন্ড থটে আমাদের মাথায় আসে হচ্ছে পৃথিবীতে থাকি আমরা, অর্থাৎ মানুষ। তাহলে মানুষ এবং পৃথিবীর মধ্যে কানেকশনটা কোথায়? মানুষ এবং পৃথিবীর মধ্যে কানেকশনটা হচ্ছে যে মানুষের আবাসভূমি বা বাসস্থান হচ্ছে পৃথিবী। তাহলে বুঝাতে পারলাম কিভাবে মেমোরাইজ করব। ভূগোল মানে হচ্ছে পৃথিবী, পৃথিবীতে কারা থাকে? মানুষ। তো মানুষ আর পৃথিবীর মধ্যে সম্পর্কটাই হচ্ছে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনা। অর্থাৎ পৃথিবীকে আমি হয় মানুষের আবাসভূমি হিসেবে কল্পনা করছি অথবা এটার বর্ণনা দিচ্ছি, এটাই ভূগোল। এবং তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে, আমরা ভৌত ও সামাজিক পরিবেশ কনসেপ্টটা আরেকটু পরে একটু ডিটেলসে বুঝবো, যে সামাজিক বলতে তো আমরা বুঝি যে সমাজ, সোসাইটি, বাট ভৌত জিনিসটা কি? ভৌত হচ্ছে যখন আমরা বায়ু, পানি, মাটি এগুলোর কথা বলছি তখন সেটা ভৌতর দিকে চলে যায়। অর্থাৎ এই পৃথিবীতে শুধু মানুষই মানুষের সাথে থাকে না, পরিবেশের বিভিন্ন উপাদানও মানুষের সাথে থাকে, এবং সেটা নিয়ে আলোচনাও ভূগোলের আওতাভুক্ত। তো পরিবেশের মানুষের কর্মকাণ্ড এবং জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করে, তাহলে পরিবেশে মানুষের কর্মকাণ্ড এবং জীবনধারা, পরিবেশে মানুষ কি করছে এবং কিভাবে জীবনযাপন করছে। মানে তুমি কাজ করলেই আমরা বলি না আমরা কাজ করি কারণ আমরা জীবন জীবিকা নির্ধারণ করি। তো এই কনসেপ্টটাই তোমার মাথার মধ্যে এভাবে আসতে হবে। তাহলে আমরা এই লাইনটা যদি একটু না দেখে বলার চেষ্টা করি, আমি এখানে বলে নিই আমিও কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম তোমাদের সাথে পড়তেছি, তো বুঝবা যে আপু যদি না দেখে বলতে পারে তার মানে হচ্ছে তোমরা পারবা। হ্যাঁ, তো আমরা হচ্ছে এই সংজ্ঞাতে যদি যাই, যে ম্যাকনি উনি ছিলেন ব্রিটিশ ভূগোলবিদ, উনি বলেছেন যে পৃথিবী হচ্ছে মানুষের আবাসস্থল এবং এই সম্পর্কে বর্ণনা বা এই সম্পর্কে আলোচনা হচ্ছে ভূগোল। একদম আমি আমার ভাষাতে বললাম। এবং এই পৃথিবীতে মানুষ কর্মকাণ্ড করে যার ফলে জীবন ধারণ করে। তো এই পৃথিবীতে মানুষ হচ্ছে যে পরিবেশটা দুই রকম বলেছি আমরা, একটা ভৌত এবং সামাজিক পরিবেশ বলেছি, এবং সেটা তোমাদের ক্লিয়ারও করলাম যে কিভাবে দুটো পরিবেশ। তো ভৌত এবং সামাজিক পরিবেশে মানুষের যেই হচ্ছে কর্মকাণ্ড এবং জীবিকা নির্ধারণ বা জীবন ধারণ, সেটাই আসলে ভূগোল। তো আপু যেহেতু জীবনে প্রথমবারের মতো এটা পড়ে আমি যে কনসেপ্টটা বলছি আমার সাথে যদি রিলেট করে পড়তে পেরেছে, আশা করি তোমরাও পারবা। তো আমি নেক্সটে চলে যাচ্ছি। সেম আরেকজন ব্রিটিশ ভূগোলবিদ ডাডলি, হ্যাঁ ডাডলি, ডেডলি একটা খুব ডেড মানে কড়া সংজ্ঞা দিবে উই এক্সপেক্ট, তো দেখি কড়া দেয় কিনা। ডেডলি স্ট্যাম্প, হ্যাঁ ট্রাম্প না, স্ট্যাম্প, ডেডলি স্ট্যাম্প মানে একদম কড়া ভাষায় স্ট্যাম্প, যেটা দ্যাটস কল্ড ডেডলি স্ট্যাম্প। উনি বলেছেন পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনাই হলো ভূগোল। কোন ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে উনি খুব সহজ সংজ্ঞা দিছে, পৃথিবী ও এর অধিবাসীর বর্ণনা হলো ভূগোল। তো যেহেতু এই সংজ্ঞাটা খুবই ছোট, আমরা ধরে নিতে পারি এই সংজ্ঞাটা শুধুমাত্র স্পেসিফিক্যালি যদি বলি এমসিকিউর জন্য আসবে। বাট প্রথম যে সংজ্ঞাটা ছিল ম্যাকনির সংজ্ঞা, এটা কিন্তু শর্ট কোশ্চিনে আসবে। হ্যাঁ, কারণ এখানে অনেক কিছু বোঝানোর আছে, তুমি অনেক কিছু বুঝায় বলতে পারবা টিচারকে। সো ওইটা সংক্ষিপ্ত প্রশ্ন, আর এটা জাস্ট আমরা এমসিকিউর জন্য। তো আমরা যেটা বললাম যে ডেডলি ডেডলি স্ট্যাম্প, উনি বলেছেন একদম সহজ কথা সহজ ভাষায় পৃথিবী এবং অধিবাসীদের বর্ণনা, পৃথিবী আর অধিবাসীদের বর্ণনা, জাস্ট এটাই। এছাড়া ভূগোল তো পৃথিবীর বিবরণ, কেউ বলেছে এটা পৃথিবীর বিজ্ঞান, কারণ ভূগোল মানেই আসলে ভূগোল মানে পৃথিবী গোল। এরপরে আমরা চলে আসতেছি আমাদের জার্মান, এতক্ষণ আমরা দুইজন ব্রিটিশ বিজ্ঞানী সম্পর্কে পড়েছি, এরপরে আমরা চলে আসছি হচ্ছে জার্মান বিজ্ঞানী কার্ল রিটার, উনি ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছে। ঠিক আছে, তো এটা এমসিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট যে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কোন বিজ্ঞানী। উনি বলেছেন হচ্ছে কার্ল রিটার। রিটার বলেছে রাইট কথা, সেটা কি? ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান, একদম স্ট্রেট ফরওয়ার্ড রাইট কথা, পৃথিবীর বিজ্ঞান হচ্ছে ভূগোল। এরপরে মার্কিন ভূগোলবিদ রিচার্ড
হার্ট শোন, একদম হার্ট থেকে বলেছে, হার্ট শোন। উনি বলেছেন পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যুক্তিসঙ্গত। হার্টের ভাষা সবসময় একটু কঠিন হয়, তাই না? হার্টের ভাষা কিন্তু এত সহজ হয় না। যখন হার্ট থেকে আমরা কোনো কিছু বলতে চাই, আমরা কিন্তু অনেক ইতস্তত বোধ করি। এখানে তাই ঘটতেছে। পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের, পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল। এই সংজ্ঞাটা একদম আধ্যাত্মিক দুনিয়ার সংজ্ঞা। কেমন? যখন আমরা স্পেসিফিক্যালি এত মানুষ টানুষ এগুলো নিয়ে কথা না বলে একদম স্পেসিফিক ভাবে কথা বলছি যে পৃথিবী পৃষ্ঠে যে ঘটনাগুলো ঘটছে, সেটা হতে পারে যে পৃথিবীর বায়ুর চাপ কত, তাপমাত্রা কত, পানির পরিমাণ কত, এই যে বিভিন্ন বিষয়গুলো, পৃথিবী কিভাবে গঠিত হয়েছে, পৃথিবী কিভাবে ঘুরছে সূর্যের চারিদিকে, পৃথিবীতে কিভাবে দিনরাত হচ্ছে, ইচ অ্যান্ড এভরি ঘটনা, এগুলোর যদি আমরা যুক্তিসঙ্গত কারণ বের করতে চেষ্টা করি যে ও আচ্ছা এই কারণে পৃথিবীতে 365 দিনে 1 বছর হয়, ও আচ্ছা এই কারণে 24 ঘন্টায় হচ্ছে একদিন হয়, এই যুক্তিগুলো যদি আমরা খুঁজতে চাই এবং সেটা যদি আমরা খুব সুবিন্যস্ত করি, মানে খুব পারফেক্টলি অ্যারেঞ্জ করি, সেইটার বিবরণের সাথে সংশ্লিষ্ট বিষয়টাই হচ্ছে ভূগোল। তো পৃথিবী পৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্য, পৃথিবী পৃষ্ঠে যে বৈশিষ্ট্যগুলো পরিবর্তন হয় সেটার যুক্তিসঙ্গত ও সুবিন্যস্ত। এখানে মেনলি এই সংজ্ঞাটার ক্ষেত্রে এই দুটো শব্দতে ফোকাস করতে হবে। আসলে কিচ্ছু করার নাই ভাই আপুরা, জিনিসটা একটু কঠিন মনে হতে পারে, বাট তোমাকে বারবার পড়তে পড়তে এটা আত্মস্থ করতে হবে। আর আপু তো একটু চেষ্টা করতেছেই আপ্রাণ যে তোমাদের যেন এটা মনে রাখানো যায় ক্লাসের মধ্য দিয়ে। এটাই হচ্ছে আমাদের ভূগোল। এরপরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, খুবই ফেমাস একটা জায়গা, আমরা অনেকেই নাম শুনে থাকতে পারি। বিজ্ঞান একাডেমি 1965 সালে ভূগোলের একটা সংজ্ঞা দিয়েছে। আই বিলিভ এই সংজ্ঞাটা খুব একটা ইম্পর্টেন্ট না মুখস্থ করার জন্য। আমাদের সবচেয়ে দুটো সংজ্ঞা ইম্পর্টেন্ট, সেটা আমরা প্রথমে যে ম্যাকনির সংজ্ঞা পড়েছি এবং হার্ট শোন, হার্ট থেকে যে সংজ্ঞাটা দিয়েছে এই সংজ্ঞাটা। তো পৃথিবী পৃষ্ঠে প্রাকৃতিক পরিবেশের উপর উপব্যবস্থাগুলো কিভাবে সংগঠিত, মানে পৃথিবী পৃষ্ঠে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কিভাবে ঘটছে, এবং প্রাকৃতিক বিষয় বা অবয়বের সঙ্গে মানুষ নিজেকে কিভাবে বিন্যস্ত করে, মানে প্রাকৃতিক বিষণ্ণ বিষয় এবং পরিবেশে যত কিছু আছে অবয়ব, মানে যেটা আমরা দেখছি বা দেখছি না, মানুষ নিজেকে কিভাবে সেটার সাথে অ্যাডজাস্ট করে, সেটার ব্যাখ্যা খোঁজে হচ্ছে আসলে ভূগোল। আধুনিক ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা জার্মান ভূগোলবিদ আলেকজান্ডার ফন হ্যামবোল্ট। আমাদের মনে রাখতে হবে আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হচ্ছে আলেকজান্ডার ফন হ্যামবোল্ট। ফন হ্যামবোল্ট, হ্যামবার্গার আছে না, কিছু গেম আছে ওর মধ্যে বলে হ্যামবার্গার, ঠিক আছে? আমি জীবনে হ্যামবার্গার কি জিনিস। তো যাই হোক, সেই হ্যামবার্গার না, এখানে হচ্ছে হ্যামবোল্ট। উনি হচ্ছে আসলে একদম ভূগোলকে খুবই বোল্ড ভাবে নিয়েছে এবং সেখান থেকে উনি আসলে ভূগোল শাস্ত্রের প্রতিষ্ঠাতা বা জনক বলা যায় ওনাকে। তো ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান, প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং আলোচনা এর অন্তর্ভুক্ত। এগেইন উনি যেহেতু আহ আধুনিকের ধারণা দিয়েছে, সো অবভিয়াসলি ওনার সংজ্ঞাটাও ইম্পর্টেন্ট হবে। তো ওনার সংজ্ঞাটা বেশ সহজ, যে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত হবে এই বিজ্ঞানটা এবং প্রকৃতিতে যা কিছু আছে তার বর্ণনা এবং হচ্ছে আলোচনা হচ্ছে এর অন্তর্ভুক্ত। এইবার আমি তোমাদেরকে কিছু কথা বলি। দেখা গেল কিছু কিছু বিজ্ঞানী ফোকাস করছে যে ভূগোল আসলে পৃথিবীর সাথে মানুষের সম্পর্ক, মানুষ কিভাবে আসলে পৃথিবীতে আছে বা কোনো ঘটনা ঘটছে বা মানুষের সাথে ইন্টার রিলেশনটাকে অনেক প্রায়োরিটি দিয়েছে অনেক বিজ্ঞানী তাদের সংজ্ঞাতে। অন দ্য আদার সাইড অনেক বিজ্ঞানী শুধু পৃথিবী আসলে কেমন, পৃথিবীর গঠন কেমন, পৃথিবী কি করছে না করছে এইটার উপর ফোকাস করেছে। আবার এটারও এক্সটেন্ডেড ভার্সনে যারা কথা বলেছে তারা কিন্তু মানুষ, পৃথিবী ছাড়াও পরিবেশ নিয়েও কথা বলেছে। তো আসলে ভূগোল মানে হচ্ছে শুধু পৃথিবী না, পৃথিবীতে অবস্থিত মানুষ এবং পরিবেশ। অর্থাৎ শুধুমাত্র পৃথিবী নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, পৃথিবী যাদের সাথে মেলামেশা করছে তাদেরকে নিয়ে আলোচনাও আসলে ভূগোল। তো আমরা মোটামুটি খুব ব্রডার সেন্সে এতক্ষণ ধরে ভূগোলের কনসেপ্ট সম্পর্কে ক্লিয়ার হলাম এবং সেই কথাগুলোই আমাদের এই পরের যে প্যারাটা আছে সেটাতে বলেছে।
এই পরের প্যারাটা আমি তোমাদের জাস্ট একবার পড়াই দিব। এটাই জীবনের প্রথম, এটাই জীবনের শেষ, এটা পরে আর পড়ার দরকার নাই, কারণ এখানে কোনো ইম্পর্টেন্ট লাইন নাই। তো মানুষ পৃথিবীতে বাস করে এবং পৃথিবীতেই তাদের জীবনযাত্রা নির্বাহ করে। পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ তার জীবনযাত্রাকে প্রভাবিত করবে, এবং পৃথিবীর জলবায়ু, ভূপ্রকৃতি, এই যে পৃথিবীতে যা যা কিছু আছে সব কিন্তু এখানে লিখেছে মোটামুটি জীবনযাত্রাকে কিন্তু প্রভাবিত করে। তার ক্রিয়াকলাপ তার পরিবেশের সাথে নানা রকম পরিবর্তন ঘটায়। তারপরে আমাদের ঘর বাড়ি, আসবাবপত্র, আদালত সবকিছু লিখেছে, এগুলোও বিভিন্নভাবে প্রকৃতি এবং পরিবেশকে পরিবর্তন করে। তোমার প্রশ্ন হতে পারে যে এটা কিভাবে করে। দেখো, পৃথিবীর একরকম গঠন ছিল, কিন্তু পরবর্তীতে রাস্তাঘাট যখন হয়েছে পৃথিবীর গঠনে কিন্তু একটু চেঞ্জেস আসবে। তুমি যখন প্লাস্টিক ব্যবহার করছো, পৃথিবীর যে উপাদান দিয়ে এতদিন ধরে তৈরি ছিল সেই প্লাস্টিক মাটির সাথে মিশতে মিশতে মাটির উপাদান চেঞ্জ করে ফেলবে, ফলে পৃথিবীর উপাদানও চেঞ্জ হবে। এই সকল কিছু নিয়ে অনেক কথাবার্তা আমরা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ বলবো। তো বনভূমি কেটে যদি গ্রাম এবং শহরের মতো লোকালয় তৈরি করি, খাল বিল ভরাট করি, তো এই সব কিছুতেই মানুষ এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া হয়। যেটা আমরা এতক্ষণ বললাম যে শুধু পৃথিবীকে নিয়ে পড়ে থাকবো, দ্যাটস নট অ্যাকচুয়ালি ভূগোল। পৃথিবীর সাথে আমাদের মানুষ এবং পরিবেশ, আর মানুষ এবং পরিবেশের সাথে নিজেদের সম্পর্ক, এগুলোও ভূগোল। তো এর সম্বন্ধের মূলে আছে কার্যকলাপে কার্যকারণের খেলা, মানে আমরা এখানেই কারণগুলো সন্ধান করতে চেষ্টা করব, এবং ভূগোলের প্রধান কাজই হচ্ছে এই কারণগুলোকে উদ্ঘাটন করা। এইটা আমরা এমসিকিউর জন্য কাউন্ট করতে পারি, যে এমসিকিউতে বলতে পারে যে ভূগোলের প্রধান কাজটা আসলে কি। তো ভূগোলের প্রধান কাজ হচ্ছে একদম ফাইন্ড আউট করা যে আসলে কোনটা কেন হচ্ছে, পৃথিবীতে এমনটা কেন হলো, অমনটা ছিল অমনটা ছিল এমনটা কেন হলো। এই ফাইন্ডিংসটা খুঁজে বের করা, বা ফাইন্ডিংস বের করা, এক কথায় ফাইন্ডিংস বের করাটাই আসলে ভূগোল। তো পৃথিবীর পরিবেশের সীমার মধ্য থেকে মানুষ বেঁচে থাকার যে সংগ্রাম চলছে সে সম্পর্কে যুক্তিপূর্ণ আলোচনায় ভূগোল। অর্থাৎ এখানে বারবার এটা ক্লিয়ার করতে চেষ্টা করছে যে ভূগোল মানে শুধু পৃথিবী না, ভূগোল মানে মানুষ এবং পরিবেশ। এবং একই সাথে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা আর্টসে পড়াশোনা করলেও কত ইম্পর্ট্যান্ট একটা টপিক বা বিষয় সম্পর্কে পড়াশোনা করছি, যেটা সম্পর্কে না জানা ছাড়া আমরা কিন্তু আসলে পৃথিবীতে যেতে বাস করব সেটাই ডিফিকাল্ট হয়ে যাবে কিন্তু। তো ভূগোলের পরিধি, যখন আমরা একটা সাবজেক্ট পড়ি সেই সাবজেক্টের একটা পরিধি থাকে। একদম সহজ ভাষায় বলি, আমরা সবাই বোটানি বা উদ্ভিদ বিজ্ঞান বুঝি। তো উদ্ভিদ বিজ্ঞানের একটা পরিধি কি? কৃষি। প্রথমে কিন্তু ভার্সিটিগুলোতে উদ্ভিদ বিজ্ঞানই ছিল, পরবর্তীতে অ্যাপ্লাইড বোটানি যে সেক্টরটা, এটাই ডিটারমাইন করে আসলে এগ্রিকালচার। পরে এগ্রিকালচারের বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশে হয়েছে। তো একইভাবে এই ভূগোলের যে পরিধি, সেটা আসলে শুধু ভূগোল না, এখান থেকে আসলে আরো কি কি সম্ভব বা কি কি স্টাডি করা সম্ভব সেটা নিয়ে কথা বলবে। সেটাই হচ্ছে আমাদের ব্রাঞ্চেস অফ জিওগ্রাফি বা ভূগোলের শাখা। তো এটা এখানে বইয়ের মধ্যে একই ইয়েতে আসতেছে না, এখানে স্লাইডে হচ্ছে আছে, আমি তোমাদের দেখাই। এখানে একদম নর্মাল যে কথাগুলো ইম্পর্টেন্ট সেটা স্লাইডে আছে, তোমরা তো স্লাইড পেয়ে যাবা। তো এই যে ভূগোলের শাখা বা ব্রাঞ্চেসের মধ্যে আমরা ভূগোলকে দুই ভাগে ভাগ করছি। মনে আছে যতবার আপু ভূগোল সম্পর্কে কথাটা তোমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছে, আপু বলেছে যে ভূগোল মানে শুধু পৃথিবী না, ভূগোল মানে মানুষ এবং পরিবেশ। তো এক্স্যাক্টলি, ভূগোল মানে যেহেতু মানুষ এবং পরিবেশ, তাহলে ভূগোলকে মেনলি আমরা দুই ব্রডার সেন্সে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল এবং আরেকটা হচ্ছে মানব ভূগোল। তো প্রাকৃতিক ভূগোলটা কি? অবভিয়াসলি প্রকৃতি রিলেটেড, পরিবেশ রিলেটেড, এবং মানব ভূগোলটা হচ্ছে মানুষ রিলেটেড। তো এখানে আমি একদম লাল পেন দিয়ে মার্ক করতেছি, দেখো এটা একটু চিন্তা করে করে পড়বা, হ্যাঁ, যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে কি কি থাকতে পারে অ্যাকচুয়ালি। তো প্রাকৃতিক ভূগোলের মধ্যে মানে প্রকৃতিতে কি কি থাকে, একদম সহজ ভাষায়, প্রকৃতিতে পানি থাকে, প্রকৃতিতে মাটি থাকে। মাটি থাকেই মানে হচ্ছে ভূমি থাকে, মানে মাটি তো ভূমিতেই থাকে বা ভূমিতে মাটি থাকে। আচ্ছা, এবং পানি হচ্ছে সমুদ্রে থাকে। দেখো, মনে রাখার একদম ইজি টেকনিক, পানি সমুদ্রে থাকে। তো জলবায়ুবিদ্যা, সমুদ্রবিদ্যা, মাটিবিদ্যা, মাটিবিদ্যাটা আসলে শুনবা না কখনো, এজন্য মাটিকে এখানে মৃত্তিকা ভূগোল বলা হয়েছে। একটু মনে রাখলেই হবে, মাটিকে মৃত্তিকা ভূগোল বলা হয়েছে। এবং মাটি কোথায় থাকে? মাটি হচ্ছে ভূমিতে থাকে। তো ভূমিবিদ্যা, ছোট্ট একটা টার্ম মাঝখানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে ভূমির রূপবিদ্যা। তাহলে প্রকৃতিতে প্রথমে তাকালে আমরা মাটি এবং পানি পাবো,
তো পানি মানে জলবায়ুবিদ্যা, এবং আমাদের হচ্ছে জল থাকে হচ্ছে সমুদ্রে, সো সমুদ্রবিদ্যা। তারপরে মাটি মানে মৃত্তিকা ভূগোল, এবং মাটি থাকে ভূমিতে, সো ভূমিরূপ বিদ্যা। এরপরে আমরা প্রকৃতিতে মাটি পানি ছাড়াও একটা মেন জিনিস থাকে, সেটা হচ্ছে আমরা মানে জীব ভূগোল। তো জীব ভূগোলের মধ্যে আসলে প্রাণী এবং উদ্ভিদ দুটো চলে আসে। তো বইতে পরবর্তীতে দেখা যাবে যে প্রাণী ভূগোলটা সম্পর্কে আলাদাভাবে এক্সটেন্ডেড করে আলোচনা করে নাই। তো এটা আমরা জাস্ট মনে রাখবো, জীব ভূগোল, এটা উদ্ভিদ ভূগোল হচ্ছে, উদ্ভিদ ভূগোল প্রাণী ভূগোল দুটোই এখানে আলোচনা করা হয়, বাট আলাদা করে এটা বলা হয়েছে আর কি, দ্যাটস ইট। তো তুমি যদি এই 5টা আমি যেভাবে পড়লাম এভাবে যদি মনে রাখো, তাহলে তোমার যদি পরীক্ষায় আসে যে সমুদ্রবিদ্যা কোন ধরনের ভূগোলের অন্তর্ভুক্ত, তো আশা করি তুমি কনফিউজড হবা না যে এটা মানব ভূগোল না, এটা আসলে কিন্তু প্রাকৃতিক ভূগোলের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার আমরা চলে যাই মানব ভূগোলের কাছে। মানব ভূগোলের শাখাগুলো তোমার মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি এটা মুখস্থ করছো, বাদ বাকি যা পড়বে সব তুমি মানব ভূগোলের মধ্যে ফেলে দিবা। আচ্ছা, তো মানব ভূগোলের মধ্যে কি কি থাকতে পারে? মানুষ মানেই হচ্ছে কি, জনসংখ্যা। তো সেই জনসংখ্যা থাকবে। আর মানুষ যেখানে অনেক হয়ে যায় তখন কি করে, একজন লিডার হইতে চায়, এবং লিডার হতে চাওয়া মানে হচ্ছে রাজনীতি করা, তো সেখানে রাজনীতি থাকবে। এবং মানুষ অবশ্যই একটা অঞ্চলে থাকবে, তাহলে সেখানে হচ্ছে আঞ্চলিক ভূগোলও থাকবে। এবং আঞ্চলিক ভূগোল থাকবে মানে হচ্ছে সেটার সাথে আস্তে আস্তে যে জিনিসগুলো অ্যাড হবে, মানুষ অর্থনৈতিক ব্যবস্থা চিন্তা করবে, অর্থনৈতিক ভূগোল অ্যাড হবে, সামাজিকতা চিন্তা করবে, সো সামাজিক ভূগোল অ্যাড হবে, সমাজে দুর্যোগ হবে, দুর্যোগ ভূগোল অ্যাড হবে, সংখ্যাতাত্ত্বিক ভূগোল সংখ্যা নিয়ে আলোচনা করবে, পরিবহন ভূগোল পরিবহন করবে, নগর ভূগোল চিকিৎসা ভূগোল, এবং ভৌগোলিক ব্যবস্থা। আমি এটার ইন ডিটেলস যাচ্ছি না, কারণ আমরা একটা একটা করে ইন ডিটেলস যাব। তোমার আপাতত এটুকু মনে রাখলেই হবে যে কোনগুলো প্রাকৃতিক ভূগোলের মধ্যে পড়েছে এবং কোনগুলো মানব ভূগোলের মধ্যে পড়েছে। ওকে ফাইন, এটা ডান। এরপর আমরা চলে আসি প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা দেখতেছি প্রাকৃতিক ভূগোলের ইংলিশ নামটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এবং যদি আমরা হচ্ছে পরেরটাতে যাই, দেখো খেয়াল করে, মানব ভূগোলের ইংলিশ নামটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি, কারণ মানব মানে হিউম্যান। তো আমাদের একদম সহজ করে দেখো, প্রাকৃতিক ভূগোল মানে বলেই দিয়েছে যে ভূগোলের যে শাখায় ভৌত পরিবেশ ও এর মধ্যে কার্যত বিভিন্ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকে। মানে ভৌত মানে আমি শুরুতেই তোমাদের বলেছি, ভৌত মানে মাটি, পানি, বায়ু, এগুলোকে ইন্ডিকেট করে। তো সেইটাই এখানে বলেছে, পৃথিবীর ভূমিরূপ, এর গঠন প্রক্রিয়া, বায়ুমণ্ডল, আমাদের এই বইয়েরই চ্যাপ্টারের নাম বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, জলবায়ু, আবহাওয়া, এই সব কিছু হচ্ছে প্রাকৃতিক ভূগোলের মধ্যে আলোচনা হবে। অর্থাৎ যেটা আহ মানুষজন থেকে আসে নাই, যেরকম রাজনীতি আসলে মানুষজন থেকে আসছে, অঞ্চল এটা মানুষ ক্রিয়েট করছে, দুর্যোগ, ইভেন দুর্যোগ আসলে মানুষের অকাম কুকামের কারণেই হয়। হ্যাঁ, তো এই সব কিছু, আর দুর্যোগ এটা মেইন সেন্স হচ্ছে এটা যে দুর্যোগ আসলে দুর্যোগ ব্যবস্থাপনা এটা আসলে মানুষ করে, তো এটা মানব ভূগোলের মধ্যে আওতাভুক্ত। হ্যাঁ, আর এই বায়ুটাও এগুলো আসলে মানুষ ম্যানেজ করতে পারে না, এটা পৃথিবী তার নিজস্ব গতিতে চলে, আমরা জাস্ট এটা স্টাডি করি। বায়ু বলো, পানি বলো, বা হচ্ছে এই যে ভূমি বলো, এর গঠন, এগুলো সব আমরা কন্ট্রোল করতে ওভাবে পারি না। তো আমরা প্রথমেই পড়ছি হচ্ছে, কোনটা পড়বো আগে? সহজটা পড়ি। হ্যাঁ, সেটা হচ্ছে ভূমি রূপ বিদ্যা। ভূমি মিন্স জিও, অ্যান্ড রূপ মানে মরফোলজি। তোমরা যেহেতু সায়েন্সে একটু একটু পড়াশোনা করবা, তো সেখান থেকে আমি বলে রাখছি, মরফোলজি মানে আসলে কোনো একটা কিছু অঙ্গ সংস্থান বোঝায়, মানে কোনো একটা কিছু শেপ কেমন, দেখতে কেমন, এইগুলো নিয়ে পড়াশোনা আসলে মরফোলজি। তো ভূমি রূপ বিদ্যা, দ্যাট মিন্স জিওমরফোলজি। ঠিক আছে, কারণ মরফো মানে হচ্ছে সেটা শেপ কেমন, সেটা সাইজ কেমন, সেটা দেখতে কেমন, এটা নিয়ে কথা বলে। তো পৃথিবীর মহাদেশীয় অংশের উপরিভাগ প্রাকৃতিকভাবে পরিবর্তন সম্পর্কে আলোচনা করে। আচ্ছা, পৃথিবীর যে বিভিন্ন মহাদেশ আছে, মানে পৃথিবীর বিভিন্ন অঞ্চল আছে, ওইটার উপরিভাগ মানে মেন কথা হচ্ছে আহ উপরিভাগটাই আসলে মাটি বা ভূমি। তো সেটা কিভাবে পরিবর্তন হচ্ছে প্রাকৃতিকভাবে সেটা নিয়ে আলোচনা, মানে এক কথায় আসলে এটা ভূমি নিয়ে আলোচনাটাই হচ্ছে ভূমিরূপ বিদ্যা, যে ভূমি কেমন হবে কি হবে এটা নিয়ে আলোচনা। এখানে একটু একটু
কঠিন করার জন্য এই টার্মটা আনছে যে মহাদেশ। হ্যাঁ, কারণ ভূমি থেকেই আসলে দেশ, মহাদেশ এগুলো সব ক্রিয়েট হয়, তো জাস্ট এই কারণে আনছে। ওকে, এরপরে জলবায়ু বিদ্যা। আমি কিন্তু তোমাদেরকে মনে রাখার সহজের জন্য বলছি যে জল, এবং সেখান থেকে তোমরা মনে রাখবা সমুদ্র, ওই দুইটা একসাথে। বাট জলবায়ু কিন্তু আসলে ক্লাইমেট, যেটা মানে আবহাওয়া, জলবায়ু বলতে আমরা যেটা বুঝি সেটা, যে এখানকার টেম্পারেচার কত, এখানে বৃষ্টির সম্ভাবনা আছে কিনা, শৈত্যপ্রবাহ হবে কিনা, এই সকল হচ্ছে আসলে জলবায়ু বিদ্যা বা ক্লাইমেটোলজি, কারণ জলবায়ু মানে ক্লাইমেট। জলবায়ু বিদ্যা পৃথিবীর বায়ুমণ্ডলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন এবং পৃথিবীতে এর প্রভাব সম্পর্কে আলোচনা করে। তোমরা যারা জানো না তাদের জন্য বলে নিচ্ছি, আবহাওয়া হচ্ছে, আমরা বলতে পারি যে আজকের আবহাওয়া কিরকম। তো আমরা বলতে পারি আজকের আবহাওয়ায় অনেক হচ্ছে রোদ উঠছে, অনেক বৃষ্টিপাত হয়েছে, এই এরকম ব্লা 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 যা ইচ্ছা বলতে পারি। তো অনেক দিনের আবহাওয়া যখন আমরা একসাথে করি, অনেক দিন মিন্স অনেক দিন, বছর খানেকের আবহাওয়া যখন আমরা একসাথে করি, তখন সেটাকে আমরা জলবায়ু বলি। অর্থাৎ আবহাওয়া হচ্ছে স্পেসিফিক্যালি দিনের একটা অংশ, একদিনের দুদিনের এভাবে নেওয়া যায়। আর জলবায়ুটা হচ্ছে সামগ্রিকভাবে একটা এলাকার অনেক বছর ধরে আসলে আবহাওয়া কিরকম, মানে জলবায়ু কেমন। যেরকম আমাদের দেশের জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ, তারপরে তুমি সাইবেরিয়ার জলবায়ু হচ্ছে একদম শীত, একদম শৈত্যপ্রবাহ এরকম, এটাকে আমরা জলবায়ু বলছি। এরপরে আসছে জীব ভূগোল। জীব মানে হচ্ছে বায়ো, এবং ভূগোল মানে জিওগ্রাফি, সো বায়ো জিওগ্রাফি। তো পৃথিবী পৃষ্ঠের প্রাণী জগৎ এবং উদ্ভিদের বন্টন, অ্যাজ আই সেইড, জীব মানে কিন্তু উদ্ভিদ এবং প্রাণী দুটোই, সো এই দুটো নিয়ে বন্টন হচ্ছে বায়ো জিওগ্রাফি। এরপরে মৃত্তিকা ভূগোল, সয়েল। মৃত্তিকা ভূগোলবিদগণ ভূপৃষ্ঠের উপরিভাগের গঠন এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করে। একটু আমি মেনশন করতে চাই, আহ এই যে আমাদের ভূমিরূপ বিদ্যা আর মৃত্তিকা বিদ্যা অলমোস্ট সেম। তোমরা জাস্ট মনে রাখবা যে ভূমির রূপ, এখানে আসলে একটা ভূমি দেখতে কেমন, যেমন বাংলাদেশের শেপ কেমন, তো এক এক দেশের এক একটা শেপ আছে, ভূমির রূপটা কেমন। তো এইভাবে তোমরা মনে রাখতে পারো যে পৃথিবীর মহাদেশীয় অংশ নিয়ে এটা আলোচনা করে। অন দ্য আদার হ্যান্ড, যদি মৃত্তিকা ভূগোলের কথা বলো, এটা জাস্ট যে কোনো একটা জায়গাকার মাটি কেমন, এই যে পৃথিবীর উপরিপৃষ্ঠের গঠন কিরকম, পৃথিবীর পুরো সারফেসটার গঠন কিরকম, তার পরের লেয়ারের গঠন কিরকম, এটা মাটি নিয়ে আলোচনা। এন্ড দেন এগেন লাস্ট হচ্ছে সমুদ্রবিদ্যা। এটা আমাদের জানতে হবে যে, আমি আবারও বলছি, আমি কিন্তু মনে রাখার সহজের জন্য তোমাদের জলবায়ু বিদ্যার থেকে সমুদ্র মনে রাখাইছি, বাট জলবায়ু বিদ্যা কমপ্লিটলি ডিফারেন্ট, ইট ইজ আবহাওয়া অ্যান্ড ক্লাইমেট রিলেটেড টার্মস। অ্যান্ড ওশেনোগ্রাফি, এটা হচ্ছে সমুদ্রবিদ্যা। ঠিক আছে, তো আমরা এটা জানবো যে পৃথিবীকে যদি আমরা 4টা ভাগে ভাগ করতাম, তার 3/4 মানে 4/3 একদম সহজ কথায় বললে, যে পৃথিবীকে যদি 4টা ভাগে ভাগ করো, এই ভাগ এই ভাগ এই ভাগ, হ্যাঁ, এই যে এই ভাগ, এই 3টা ভাগই আসলে কি, 3টা ভাগই পানি, জাস্ট একটা ভাগ হচ্ছে মাটি, অর্থাৎ পৃথিবীতে হচ্ছে পানির পরিমাণ বেশি। এরপরে আহ এই মহাদেশের মধ্যে সমুদ্রপথে যোগাযোগ, সমুদ্র পৃষ্ঠ, তলদেশের উত্থান অবনমন, সমুদ্রের পানির রাসায়নিক গুণাগুণ, লবণাক্ততা নির্ণয়, সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা, অনেক কিছু লেখে নাই। তোমার মনের মধ্যে যা আসবে তুমি তাই লিখতে পারবা, যে সমুদ্র বিদ্যাতে আসলে কি কি পড়াশোনা করা হয়। সমুদ্রে যত ধরনের ঘটনা ঘটে, মানুষ ঘটাক অথবা সেটা হচ্ছে সমুদ্র নিজে ঘটাক, সবকিছু সমুদ্রের পানি থেকে শুরু করে সবকিছু রিলেটেড আলোচনাই হচ্ছে সমুদ্রবিদ্যা বা ওশেনোগ্রাফির আলোচ্য বিষয়। এরপর আমরা চলে আসছি মানব ভূগোল। সো মানব ভূগোল তো আমরা আগেই বলেছি যে মানুষ পরিবেশের সাথে কিভাবে বাস করছে, জীবিকা নির্বাহ করছে, কেন এইভাবেই জীবিকা নির্বাহ করছে, এই সম্পর্কে কার্যকরণগুলো আমরা হচ্ছে এখানে খুঁজবো। তাহলে আমরা যেই প্রকৃতির ভূগোল যেটা পড়লাম, সেখানের কনসেপ্ট হচ্ছে টোটালি ডিফারেন্ট, যে প্রকৃতিতে আসলে কি হচ্ছে, প্রকৃতির মাটি কেমন, পানি কেমন, আবহাওয়া কেমন, জলবায়ু কেমন। অপরদিকে মানব ভূগোল টোটালি হচ্ছে আমাদের মানুষ পরিবেশে আসলে কি কি করতেছে, পরিবেশের সাথে সমাজের সাথে কিভাবে ইন্টারাকশন করতেছে, সেগুলো হচ্ছে মানব ভূগোল। তো অর্থনৈতিক ভূগোল, এটা তো খুবই সহজ, ইকোনমিক জিওগ্রাফি। তো মানুষ যেসব অর্থনৈতিক কাজ করবে এবং অর্থনৈতিক ভূগোলে আলোচ্য বিষয়, যেরকম মানুষ যত কাজ করে,
পড়াশোনাও যদি অর্থনীতি পারপাসে করে তাহলে পড়াশোনা থেকে শুরু করে আমাদের ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, কামার কুমার তাঁতি, মানে যতগুলো আমি পেশা বলতে পারবো সবগুলো পেশার মানুষ যা যা কাজ করে সবগুলোই এখানের আলোচ্য বিষয়। এরপরে আসছে জনসংখ্যা ভূগোল বা পপুলেশন জিওগ্রাফি। ইংলিশ টার্মগুলো খুবই ইজি, কিন্তু তো তোমরা পরীক্ষায় অবশ্যই ইংলিশ টার্মগুলো মেনশন করবা। জনসংখ্যা বৃদ্ধি গতি, তার কারণ, সামাজিক এবং অর্থনৈতিক জীবনে আবার এটার প্রভাবটা কেমন, জনসংখ্যা বাড়লে কি হচ্ছে, কমলে কি হচ্ছে, এগুলো নিয়ে আলোচনা করবে। এরপরে হচ্ছে আঞ্চলিক ভূগোল, অর্থাৎ অঞ্চল ভেদে ভূপ্রকৃতি কেমন, জলবায়ু কেমন, উদ্ভিদ কেমন, অর্থাৎ এক এক অঞ্চলে এক এক উদ্ভিদ বেশি পাওয়া যায়, এক এক অঞ্চলে এক এক প্রাণী বেশি পাওয়া যায়, মানুষ ও মানুষের জীবন প্রণালী কেমন, যেরকম পাহাড়ে যারা বাস করে তাদের জীবন একরকম, সমুদ্রের পাড়ে যারা বাস করে তাদের জীবন একরকম, গ্রামের বাস করা ওদের জীবন একরকম, শহরে আরেক রকম। এটা অঞ্চল ভেদে যেটা ভ্যারি করতেছে, এটা হচ্ছে আঞ্চলিক ভূগোল। তো আঞ্চলিক বৈশিষ্ট্য অনুসারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক বিষয়বস্তু অনুশীলন করা হচ্ছে আঞ্চলিক ভূগোলের প্রধান বিষয়। রাজনৈতিক ভূগোল, এটা নিয়ে তো এত কথা বলা আসলে কিছু নাই, আমরা সবাই বুঝি যে রাজনৈতিক বিভিন্ন বিবর্তন, রাজনৈতিক বিভাগ, পরিসীমা এবং বিভাগের মধ্যে অবস্থিত ভৌগোলিক বিষয়, এই রাজনীতি রিলেটেড কথাবার্তা, পলিটিক্যাল বিভিন্ন কথাবার্তা, এটাই হচ্ছে রাজনৈতিক ভূগোল। সংখ্যাতাত্ত্বিক ভূগোলটা আমাদের বুঝতে হবে, কারণ আসলে এখানে সংখ্যা বলতে কিসের সংখ্যা বোঝাচ্ছে আমরা কিন্তু এখানে একটু ক্লিয়ার না। তো সংখ্যাতাত্ত্বিক হচ্ছে ভূগোলের এই শাখায় সংখ্যাতাত্ত্বিক কৌশল এবং মডেল ব্যবহার করে প্রমাণার্থ পরীক্ষা করা হয়। এছাড়া সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ভূগোল অন্যান্য শাখায় ব্যবহার করা হয়, কিন্তু কিছু ভূগোলবিদ শুধু সংখ্যাতাত্ত্বিক পদ্ধতিতে বিশেষজ্ঞ হন। মেইন কথাটা কি আমি একটু ক্লিয়ার করি। দেখো, তুমি যদি এখন চিন্তা করো যে এই উপরের যে কোনো একটা ভূগোল নিয়ে, আঞ্চলিক ভূগোল, তো ওই অঞ্চলে কতটা মানুষ আছে, ওই অঞ্চলে কতটা উদ্ভিদ আছে, ওই অঞ্চলে অমুক উদ্ভিদ কতটা আছে, ওই অঞ্চলে কোন উদ্ভিদটা বেশি, অথবা ওই অঞ্চলের রাজনীতির মানে হচ্ছে রাজনীতি প্রেক্ষাপট কিসের উপর ডিপেন্ড করে। অর্থাৎ যখন কোনো কিছুকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব, সেটা হতে পারে ভূগোলের যে কোনো শাখা, যেরকম এর মধ্যে আমরা পড়ছি যে পৃথিবীতে হচ্ছে 4 ভাগের 3 ভাগ পানি থাকে, এরকম বিভিন্ন কিছু, মানে সেটা যাই হোক না কেন, সেটাকে যদি আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এবং এখানে ক্লিয়ার করা হয়েছে সংখ্যাতাত্ত্বিক ভূগোলকে যদিও আমরা মানব ভূগোলের আন্ডারে স্টাডি করতেছি, বাট সংখ্যাতাত্ত্বিক ভূগোল আসলে একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি। অনেকে আছে সংখ্যাতাত্ত্বিক ভূগোলের উপরেই বিশেষজ্ঞ হন এবং তারা সবগুলো সেক্টরেরই সংখ্যা দ্বারা প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাহলে সংখ্যা হচ্ছে যে কোনো কিছু, যে কোনো ভূগোল যদি আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করি সেটাই আসলে সংখ্যাতাত্ত্বিক ভূগোল। এরপর হচ্ছে পরিবহন ভূগোল, সরকারি বেসরকারি যাতায়াত ব্যবস্থা, এক স্থান থেকে, একদম পরিবহন বলতে সলিড আমরা যা বুঝি, শুধু আমরা যাতায়াত করছি বিষয়টা এমন না, গরু ছাগলও যাতায়াত করবে বা কোনো জিনিসপত্র মালামাল যে কোনো কিছু যাতায়াত হবে, সেটা সরকারি বেসরকারি যে কোনো পন্থাই হতে পারে। সড়ক নির্মাণ, সেতু নির্মাণ, তারপরে আমাদের রেলপথ, রেল যোগাযোগ, সব কিছু, এগুলো সব কিছু আলোচনা হচ্ছে আমাদের পরিবহন ভূগোলের আলোচ্য বিষয়। তো ট্রান্সপোর্ট জিওগ্রাফি অ্যান্ড দেন আরবান জিওগ্রাফি, আরবান মানে তো আমরা বুঝছি নগর রিলেটেড, নগরে যা যা হবে তাই নগর ভূগোল। দুর্যোগ ব্যবস্থাপনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা তো দুর্যোগ কেন হলো, দুর্যোগ হলে কি করতে হবে, দুর্যোগ হওয়ার আগে কি করতে হবে, দুর্যোগ কিভাবে কমাতে হবে, মানুষ কি পরিমাণ ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, সবকিছু আলোচনাই হচ্ছে দুর্যোগ ভূগোলের আলোচ্য বিষয়। তো ভূগোলকে যতই বিভক্ত মনে করা হোক না কেন, আসলে সবগুলো একটা একটার সাথে জড়িত এবং বর্তমানে ভূগোল ও পরিবেশ সম্পৃক্ত করে পড়ানো হয়। এটা শুরু থেকে কিন্তু আপু বলে আসছে যে এটা অনেক গুরুত্বপূর্ণ। এবং আমরা যতগুলো ভূগোলের শাখা পড়লাম, আমি তোমাদেরকে স্পেশালি মেনশন করতে চাই, এর মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ইউনিভার্সিটি স্টাডি করা সাবজেক্ট সম্পর্কে আমরা পড়ছি, যেরকম ডিজাস্টার ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির একটা এখন একটা সাবজেক্ট, অনেক ইউনিভার্সিটিতে আছে। দেন অশনোগ্রাফি, এটা আমাদের একটা সাবজেক্ট। তো এরকম, আর জিওগ্রাফি তো আছেই, জিওগ্রাফিতে এগুলো সব আলোচনা করা হয়, বাট জিওগ্রাফি থেকে দেন পরে এগুলা আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাইড ব্রাঞ্চগুলো আলাদা আলাদা সাবজেক্ট ক্রিয়েট হয়েছে, যেভাবে বললাম যে বোটানি থেকে আমাদের হচ্ছে বাদবাকি যে সাবজেক্টগুলো ক্রিয়েট হয়েছে সেগুলা। আচ্ছা, এরপরে পরিবেশের ধারণা, আমাদের কনসেপ্ট অফ এনভায়রনমেন্ট, এই ধারণাতে আমরা চলে আসতেছি। আচ্ছা,
তো আমরা যে ইয়েগুলো এতক্ষণ পড়লাম, মানে বিভিন্ন শাখাগুলো যে আমরা পড়লাম, এগুলো আসলে কিভাবে প্রশ্ন আসতে পারে সেটা আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। এমনিতেও এমসিকিউতে তো অবশ্যই আসবে যে সমুদ্র এটা কোন ভূগোলের কোন শাখায় আলোচনা করা হয়। তো এমনি এমনি এরকম ভাবে যে কোনো ভাবে আসতে পারে। এছাড়াও আমাদের উদ্দীপকে সমুদ্র বা এরকম কিছু শব্দ উল্লেখ করা থাকবে। ওই শব্দগুলো থেকে আমাদেরকে বলবে যে এটা আসলে ভূগোলের কোন শাখায় আলোচিত হয়েছে। আ তখন আমাদের আইডেন্টিফাই করতে হবে। তো এটার হচ্ছে দুটো উপায় যে তুমি এটা কিভাবে আইডেন্টিফাই করবা। ১ম এ আমি যেভাবে বইটা পড়ালাম একদম সুন্দর করে লাইন বাই লাইন তুমি পড়বা। এরপরে আপু যখন হচ্ছে সৃজনশীলগুলো প্র্যাকটিস করাই দিবে, ওই সৃজনশীলগুলো তোমাদেরকেও আবার এগেইন নিজের থেকেও প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? বেশি না, বিগত ২ বছর বলতে আ ৮, ১৬ টা বোর্ড হবে। একটা বছর বলতে কখনোই নিজের বোর্ডে পড়াশোনা করতে হয় না, সবগুলো বোর্ড পড়তে হয়। তো ২ বছরের কোশ্চিন আসলে প্র্যাকটিস করলেই তুমি দেখবা যে তোমার আর লাগতেছে না। ফাইন। এবার আমরা চলে আসি পরিবেশের ধারণা। তো পরিবেশ বলতে কি বুঝো, এরকম একটা কোশ্চিন খতে খুবই বেশি আসতে দেখা যায়। তো আমরা তো অনেক ছোটবেলা থেকে শিখে আসছি যে আমাদের চারপাশে যা কিছু আছে সবকিছু নিয়েই হচ্ছে আসলে একটা পরিবেশ। তো ওখানেই বলছে যে মানুষ যেখানেই বাস করুক না কেন সেই পারিপার্শ্বিক অবস্থাই হচ্ছে পরিবেশ। তো এখানে হচ্ছে আমাদের অনেক কিছু থাকে, এগুলো সেগুলো বলছে কোনো কোনো জীবের চারপাশে সকল উপাদান নিয়ে জীব জড় যা আছে পরিবেশ। এখানে একটা সুন্দর করে একটা ছোট্ট করে সংজ্ঞা দেওয়া আছে, এটা আমরা পড়ে ফেলবো। জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। জীব সম্প্রদায় মানে আমরা, পারিপার্শ্বিক জৈব এবং প্রাকৃতিক অবস্থা মানে জৈব এবং প্রাকৃতিক বলতে আসলে বুঝাতে চাইছে তোমার আশেপাশে জীব রিলেটেড যা আছে তা এবং জড় রিলেটেড যা আছে তা। তো জীব এবং জড় উভয়টা মিলাই আসলে পরিবেশ। ওই কথাটাকে একটু টুইস্ট করে জীবকে জৈব এবং জড়কে আসলে প্রাকৃতিক কথাটা বলেছে, কারণ প্রকৃতিতে যা যা আছে সবকিছু। এবং এটা হচ্ছে বিজ্ঞানী আর্মস, হ্যাঁ, আর্মস উনি হচ্ছে এই সংজ্ঞাটা দিয়েছে। পার্ক যিনি, পার্ক পরিবেশের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পরিবেশ, মানে আমরা বুঝি এখানকার পরিবেশ সুন্দর, কোথায়? পার্কের। তো পার্ক বলেছে পরিবেশ বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। উনি একটু স্পেসিফিক্যালি দিতে চাইছে, উনি বলতে স্থান এবং কাল। স্থান এবং কাল মানে কি? আজকে এই জায়গায় এই সময় দাঁড়ায়, অর্থাৎ আমি কোথায় দাঁড়ায় আছি, সাপোজ আমি একটা একদম স্পেসিফিক একটা জায়গায় দাঁড়ায় আছি এবং স্পেসিফিক একটা সময় দাঁড়ায় আছি, এই জায়গা এবং সময়কে আমি স্থান এবং কাল বলছি। দেন আমার চারপাশে যা কিছু আছে এটা যোগফলই হচ্ছে পরিবেশ। এখন তুমি চিন্তা করবা এই জায়গায় আমি যদি কালকে দাঁড়াই থাকি অথবা অন্য জায়গায় আমি আজকে দাঁড়াই থাকি, অর্থাৎ স্থান এবং কাল চেঞ্জ হলে পরিবেশের উপাদান চেঞ্জ হবে, দ্যাট মিনস পরিবেশ চেঞ্জ হবে। তো পার্কের সংজ্ঞাটা হচ্ছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট যে পরিবেশ বলতে স্থান এবং কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে, মানে স্থান এবং কাল নির্দিষ্ট বিন্দু বলতে আমরা বুঝাইতেছি যে এইটুকু জায়গা, এইটুকু জায়গাতে মানুষের আশেপাশে যা আছে সবকিছুর যোগফল হচ্ছে পরিবেশ। ডান। স্থান এবং কালের পরিবর্তনের সাথে পরিবেশ পরিবর্তন হয়, আমি যেমনটা বললাম। শুরুতে যেরকম ছিল সেরকম থাকবে না, এটা তোমাকে বুঝায় বলতে হবে। তো একটু বলে নেই, খুবই ইম্পর্টেন্ট ছোট কোশ্চিনের জন্য, যে পার্ক কি সংজ্ঞা দিয়েছে এবং সেই সংজ্ঞাটার সাথে সাথে এই যে ব্যাখ্যাটা সহ উল্লেখ করতে হবে, যেটা আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম। এছাড়া আর্মসের সংজ্ঞাটাও তোমরা হচ্ছে পড়ে রাখবা। তাহলে ভূগোলের মেনলি 3টা সংজ্ঞা এবং পরিবেশের 2টো সংজ্ঞা অনেক ইম্পর্টেন্ট। আমি সাজেস্ট করবো এটা যদি একটা সিঙ্গেল একটা পেজের মধ্যে তোমরা লিখো অথবা এই ভিডিওর কমেন্টেও তোমরা লিখো, তাহলে দেখবা তোমার জিনিসটা মনে থেকে যাবে। ফাইন। এরপরে আমরা পরিবেশের উপাদান পড়বো। আসলে পরিবেশের উপাদান ছোটবেলার মতো এত আলাদা করে পড়ার কিছু নাই। পরিবেশের উপাদান হচ্ছে 2 রকম, আগেই জেনে গেছি আমরা, জড় এবং জীব। তো জড় উপাদান হচ্ছে সেগুলা যেগুলো হচ্ছে পাহাড়, মাটি, পানি, পর্বত, মানে যার জীবন নাই এক কথায়। আর জীবের উপাদান তো আমরা বুঝি আমাদের আশেপাশে যারা আছে, যে জন্ম আছে, মৃত্যু আছে, এগুলো জীব। তো এটা যদি কখনো আসে যে পরিবেশের উপাদান গ ঘ বড় কোশ্চিনের জন্য আসে, ঘাবড়ানো যাবে না।
এটা সুন্দর করে পরপর পরপর লিখে দিতে হবে। পরিবেশ কি আগে বলতে হবে, দেন উপাদান কয়টা, এক হচ্ছে জড়, দুই হচ্ছে জীব, দেন জীব কারা, জড় কারা, দেন জীবের উদাহরণ, জড়র উদাহরণ, ডান। একদম সহজ। এটা আর মানে এমন করে পড়াইলাম না যে হ্যাঁ খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাকে পড়তে হবে, বাট হ্যাঁ এটা কিন্তু পরীক্ষায় লিখতে আসবে গ ঘতে, তখন কিন্তু লিখতে পারতে হবে। পরিবেশের এটা হচ্ছে উপাদান, এটা হচ্ছে পরিবেশের প্রকারভেদ, টাইপস অফ এনভায়রনমেন্ট। তো পরিবেশ দুই প্রকার, ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং হচ্ছে সামাজিক পরিবেশ। অ্যাজ আই সেইড অলরেডি, আমি অনেকবার বলেছি কথাটা, যে পরিবেশ দুই রকমের হতে পারে। একটা হচ্ছে মানুষের সাথে যখন থাকে, দ্যাটস কল অ্যাকচুয়ালি সামাজিক পরিবেশ, এবং মানুষ যখন প্রকৃতির বিভিন্ন উপাদানের সাথে থাকে, দ্যাটস কল অ্যাকচুয়ালি হচ্ছে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ। তো এই যে ভৌত বা প্রাকৃতিক পরিবেশ এবং হচ্ছে সামাজিক পরিবেশ, তো ভৌত পরিবেশ বলতে কি এবং সেখানে কি কি থাকে সেটা উল্লেখ করেছে। একটু চিন্তা করলে বুঝতে পারবা যে ভৌত পরিবেশটাই হচ্ছে অ্যাকচুয়ালি জড় উপাদান, অথবা ভৌত পরিবেশই বহন করে জড় উপাদানগুলোকে, এবং সামাজিক পরিবেশ আসলে বহন করে জীবীয় উপাদানগুলোকে। কারণ সামাজিক উপাদান মানে সামাজিক মানে যখন আমরা বলছি যে সামাজিক পরিবেশ, তখন আসলে সেটা মোস্টলি মানুষ। বাট হ্যাঁ, সেটা পরিবেশটা কিভাবে ক্রিয়েট হচ্ছে, মানুষের আচার আচরণ, রীতি নীতি, কথা বলার ধরন, মূল্যবোধ, অর্থ, সব কিছু মিলায়ে ক্রিয়েট হচ্ছে। আমি একটু বলে নেই, জিনিসটা খুবই সহজ, বাট পরীক্ষায় তোমরা ভুল করবা। যেটা হচ্ছে পরিবেশের উপাদান হচ্ছে দুই রকম, জীব এবং জড়, আর পরিবেশের প্রকার ভেদ দুই রকম। এটা হচ্ছে ভৌত, আর একটা হচ্ছে সামাজিক পরিবেশ, ভৌত পরিবেশ এবং সামাজিক পরিবেশ। এটা সুন্দর করে পয়েন্ট করে লিখবা। আমি কিন্তু সিকিউর জন্য বলেই দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। সো যখন সিকিউ সলভে যাব, ওইখানে কিন্তু আমি আর বারবার এটা পড়াবো না। ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব, আই থিঙ্ক এটলিস্ট এইটুকু তোমাদের নিজেদের চিন্তা ভাবনা থেকে আসা উচিত। তবে অনেক সময় লিখতে গেলে আমরা ব্ল্যাঙ্ক হয়ে যাই যে আসলে আমরা লিখবো কি। সেক্ষেত্রে তুমি যে কোনো একটা জিনিস ধরে আগাতে পারো। যেরকম তুমি হচ্ছে ভূগোলের যেই স্কোপ বা শাখাগুলো আছে সেগুলো ধরে ধরে আগাইতে পারো, যে তুমি কি কি শাখা পড়ছো, সেই শাখার অ্যাপ্লাই গুলো কি কি। অর্থনীতি ভূগোল পড়ছো তো অর্থনীতি ভূগোলের অ্যাপ্লাই কি, তুমি জলবায়ু ভূগোল পড়ছো তো জলবায়ু ভূগোলের অ্যাপ্লাই কি, দুর্যোগ ভূগোল পড়ছো দুর্যোগ ভূগোলের অ্যাপ্লাই কি। এই জিনিসগুলো তুমি যদি সাইমultaneously পরপর পরপর লিখতে থাকো, তাহলে কিন্তু পুরোটাই হয়ে যাবে। ফাইন। তো এইটা আমি আর বলতেছি না, এখানে যেগুলো হচ্ছে আমাদের আছে নমুনা প্রশ্ন, কোনটি জীব ভূগোলে অন্তর্গত। আচ্ছা, বইয়ে যে এমসিকিউ গুলো আছে সেগুলো তোমাদের জন্য রেখে দিচ্ছি, কারণ হচ্ছে বইয়ের এমসিকিউ তো খুবই কমন। আমি যে এমসিকিউ গুলো বোর্ড কোশ্চেন থেকে সলভ করাবো সেগুলো করাই দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা কোশ্চেন দেখাই, বইয়ের যে সৃজনশীল প্রশ্নটা আছে সেটা দেখাই। এতক্ষণ যে আমরা এত কিছু পড়লাম, আমরা দেখি যে আসলে আমাদের কিছু কমন পড়ে কিনা। তো ভূগোল ডেডলি মনে আছে, ডাডলি, ওই ডাডলি স্ট্যাম্পের মতে ভূগোল কাকে বলে মনে আছে, কিছু মনে পড়ে? ডেডলি কিন্তু খুব সহজ একটা সংজ্ঞা দিছে, আমরা মনে করছিলাম যে উনি কঠিন সংজ্ঞা দিবে, এবং ওখানে আমি বলছিলাম যে এটা ক মার্কের জন্য মনে রেখো, কারণ উনি হচ্ছে যেহেতু সহজ সংজ্ঞা দিছে, যে পৃথিবীর বিজ্ঞানী হচ্ছে ভূগোল, একদম সহজ। ভূগোলের পরিধি বিস্তৃতির কারণ ব্যাখ্যা করো। অনেকক্ষণ পরে এমন একটা কোশ্চিন পাইলাম, যেটা আসলে আমরা যে এতক্ষণ অধ্যায়টা পড়ছি সেটার উপর ডিপেন্ড করে আসলে অ্যান্সারটা হবে। এটা নট যে আমি মানে অধ্যায়ের কোনো একটা অংশ থেকে ঠাস করে অ্যান্সারটা তুলে ফেলবো। ভূগোলের পরিধি বিস্তৃতির কারণটা হচ্ছে, ভূগোল শুধু পৃথিবীকে নিয়ে আলোচনা করে না, ভূগোল আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করে, দ্যাট ইজ মানুষ, অর্থাৎ পৃথিবীতে যাদের আবাসস্থল মানুষ, এবং পৃথিবীর সকল উপাদান নিয়ে গঠিত, বা মানুষের আশেপাশে সকল উপাদান নিয়ে গঠিত পরিবেশ। তো একটা জিনিস যখন মানুষ এবং পরিবেশ নিয়ে আলোচনা করে, তখন আসলে আর কিছুই বাদ থাকে না। কারণ মানুষের সাথে পরিবেশের সম্পর্ক, মানুষের সাথে পৃথিবীর সম্পর্ক, পরিবেশের সাথে পৃথিবীর সম্পর্ক, সব কিছু নিয়ে আলোচনা করে। এই কারণে এর পরিধিটা অনেক বেশি বিশাল হয়ে যায়। এটা কিন্তু তোমাকে এভাবে বুঝিয়ে লিখতে হবে। তবে মেইন কারণটা আমি তোমাদের বলে দিলাম। এই যে দেখো, পাহাড় পর্বত, মানুষ, জলবায়ু, গাছপালা, এই উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত? খেয়াল করছো? খেয়াল করবা, উপাদানগুলো কোন পরিবেশের অন্তর্ভুক্ত, উপাদানগুলো কোন পরিবেশ।
প্রথমে এই উপাদানগুলো কি সেটা বলতে হবে, দেন বলতে হবে যে এবার এটার পরিবেশ কি, অর্থাৎ উপাদানের ধরন কোনটা, পরিবেশের ধরন কোনটা। এটা তোমাদের জন্য আমি রাখলাম, কারণ কেবল আমি পড়াইছি, আমি দেখবো যে এটা তোমরা পারো কিনা। মানব জীবনে গ্রুপ এ এবং গ্রুপ বি এর প্রভাব বিশ্লেষণ করো। তো গ্রুপ এ হচ্ছে পরিবেশ, গ্রুপ বি হচ্ছে ভূগোল, জীব ভূগোল, প্রাকৃতিক ভূগোল, মানব ভূগোল, অর্থনৈতিক ভূগোল, এগুলো হচ্ছে ভূগোলের বিভিন্ন শাখা। তো মানব জীবনে আমরা পরিবেশের ভূমিকা বিশ্লেষণ করব এবং ভূগোলের ভূমিকা বিশ্লেষণ করব, মানে পরিবেশের গুরুত্ব কি কি এবং ভূগোলের গুরুত্ব কি কি। তুমি এখানে পরিবেশের গুরুত্ব প্রথমে তো আসলে তোমাকে এ যে পরিবেশ সেটা আগে বুঝাইতে হবে এবং বি যে ভূগোল এটা আগে বুঝাইতে হবে, যেটা ভূগোলের বিভিন্ন শাখা। দেন পরিবেশের 4টা গুরুত্ব আর ভূগোলের 4টা গুরুত্ব লিখে দিলেই হয়ে যাবে, একদম সহজ। আচ্ছা, লেখার জাস্ট টেকনিক জানতে হবে। এই যে দেখো, আলেকজান্ডার ফন হ্যামবোল্ডের দেওয়া ভূগোলের সংজ্ঞাটা লিখতে বলছে, সংজ্ঞা লিখে দিলেই হবে। ওখানে একটু বলা ছিল যে সংজ্ঞার মানেটা আসলে কি, সেটা যদি একটু 2 লাইনে লাস্টে বুঝাই দিতে পারো দ্যাটস বেটার। অর্থনৈতিক ভূগোল ও রাজনৈতিক ভূগোলের 2টি করে আলোচ্য বিষয় লিখো। অর্থনৈতিক ভূগোলে কি কি আলোচনা করা হয় এরকম 2টো টপিক তুমি পিক করবা, রাজনৈতিক ভূগোলে আলোচনা করে এরকম 2টো টপিক তুমি পিক করবা এবং সেটার একটু ডেসক্রিপশন লিখবা। ঠিক আছে, মেনলি আসলে এখানে দুটোর এখানে 2টো লাইন লিখে দিলেই ওরা হ্যাপি, 2 মার্ক দিয়ে দিবে, বাট তুমি একটু চেষ্টা করবা একটু লিখতে। হ্যাঁ, ভূগোল ও পরিবেশ পাঠের 4টা গুরুত্ব, এটা তো অনেক গুরুত্ব পারবা। সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গী ভাবে জড়িত কেন? অবভিয়াসলি পরিবেশের সাথেই তো ভূগোল জড়িত, তো ভূগোলের যত শাখাই হোক তো জড়িত হবে। এই 4টা খুব সিম্পল কারণ হচ্ছে লিখে দিবা, যে ভূগোল মানে পৃথিবী, পৃথিবীতে মানুষ থাকে, মানুষকে ঘিরেই হচ্ছে পরিবেশ, তো অবভিয়াসলি পরিবেশের সবকিছুর সাথে রিলেটেড হবে। এবং পার্ক পরিবেশ বলতে কি বুঝিয়েছে দেখছো, পার্কের সংজ্ঞাতে কিন্তু শুধু সংজ্ঞা না, আবার ওই সংজ্ঞাটা মানে কি সেটাও জিজ্ঞেস করেছে। আমরা কিন্তু বইটা খুব সুন্দর করে কমপ্লিট করে ফেলেছি। আমরা এখন চলে যাবো আমাদের সৃজনশীল প্র্যাকটিসে। তো একদম ইম্পর্টেন্ট যেই হেডলাইন গুলো পরীক্ষার আগে দেখে যেতে হয়, এরকম হেডলাইন গুলো আমাদের হচ্ছে স্লাইডে লেখা আছে। যদিও হচ্ছে আমি তোমাদেরকে অলরেডি পড়ে দিয়েছি, তোমাদের স্লাইড দরকার নাই বলে আমি মনে করি, বাট তারপরেও হচ্ছে স্লাইডের ডেসক্রিপশনের লিঙ্ক অ্যান্ড ওভারঅল সবকিছু হচ্ছে দেওয়া থাকবে আর সবকিছু তোমরা পেয়ে যাবা। ফাইন, এরপরে আমাদের পরিবেশের উপাদানকে 2 ভাগে ভাগ করা, এটা আমরা পারি, এগুলো দরকার নাই। এই সেম, মানে যা যা পড়াইছি একদম সেগুলোর হচ্ছে মেইন মেইন কথা। এই যে দেখো, একটু আগে যখন বললো না যে রাজনৈতিক ভূগোলের 2টি আলোচ্য বিষয় লিখো, এই যে তোমরা যদি এটা পড়ো, এই যে রাজনৈতিক ভূগোল, দেশের সীমানা ও ভূ রাজনীতি 2টা আলোচ্য বিষয়, এরকম ছোট ছোট যে টার্মগুলো সেটা এখানে লেখা আছে। তো পড়াইছি সাথে আবার কিন্তু একদম ছোট ছোট বিষয়গুলো এভাবে ধরিয়ে দিলাম। ফাইন, তারপর হচ্ছে ভূগোল পাঠের গুরুত্ব, এখানে দেখো একদম পয়েন্ট করে করে লেখা আছে, ছোট 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 পয়েন্ট করে লেখা আছে, তোমরা এইভাবে মনে রাখতে পারো। তো আমরা হচ্ছে 2025 সালের রাজশাহী বোর্ডের একটা প্রশ্নে চলে যাচ্ছি ফাইনালি। সেটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল কাকে বলে। সো যে কোনো ভূগোল কাকে বলে সেটা আসতে পারে। সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়, তোমাকে তো জানতে হবে পরিবেশ বলতে কি বোঝায়, সামাজিক পরিবেশ বলতে কি বোঝায়, তারপর হচ্ছে প্রাকৃতিক পরিবেশ বলতে কি বোঝায়, এগুলো তো তোমাকে অলরেডি পড়ানো হয়েছে, সেটা লিখে দিবা। এই উপাদানগুলো কোন পরিবেশের আওতাভুক্ত, পশুপালন, খনিজ সম্পদ হচ্ছে সংগ্রহ, এগুলো কোন পরিবেশের আওতাভুক্ত, এগুলো কিন্তু মানে মানে জীব। তো এটা অবশ্যই আমাদের 2টা টাইপের যে পরিবেশ ছিল, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে সামাজিক পরিবেশ। তো এটা কিন্তু সামাজিক পরিবেশের আওতাভুক্ত হবে, ঠিক আছে, কারণ এখানে হচ্ছে আমাদের পশুপালন মানুষ করতেছে, তারপর খনিজ সম্পদ মানুষ আহরণ করছে। তারপর বি ভূগোল কোন শাখাকে নির্দেশ করে, এটা হচ্ছে সমুদ্রবিদ্যাকে নির্দেশ করে, এবং সমুদ্রবিদ্যা আবার কোন ভূগোলের আওতাভুক্ত, সমুদ্রবিদ্যা হচ্ছে প্রাকৃতিক ভূগোলের আওতাভুক্ত, সেটাও সুন্দর করে গুছিয়ে লিখে ফেলবা। এরপরের কোশ্চিন, সংজ্ঞা দুর্যোগ ব্যবস্থাপনা কি। তো দেখা যাচ্ছে খ নম্বরে ম্যাক্সিমাম সময় যে কোনো একটা শাখার বর্ণনা খুব বেশি আসতেছে। এই উপাদানগুলো কোন পরিবেশের, কোশ্চিন কিন্তু বারবার বারবার রিপিট হচ্ছে। বি ও সি এর প্রভাব, এটা কিন্তু ওই যে অনুশীলনী প্রশ্নটা থেকে আসছে। দেন হচ্ছে কোন শাখাকে নির্দেশ করে, 1 নম্বর দৃশ্যকল্প, ভূমিরূপ গঠন, বায়ুমণ্ডল নিয়ে আলোচনা, এগুলো নিয়ে আলোচনা আমাদের হচ্ছে প্রাকৃতিক ভূগোলের শাখাকে নির্দেশ করে। এবং 2 নম্বর বর্ণিত বিষয় ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে 2টো মানে ভূগোল এবং পরিবেশের গুরুত্বের কথা বলেছে, এটা তোমাকে জাস্ট একটু ব্যাখ্যা করতে হবে।
অর্থাৎ তুমি অধ্যায়ের কনসেপ্টটা যদি বুঝো, তুমি এগুলো কিন্তু সবই লিখতে পারবে অ্যান্সারগুলা। সেম আবারও কোশ্চিন, বিশ্বসমূহ ভূগোলের কোন শাখার অন্তর্ভুক্ত এবং ক প্রভাব। তাহলে দেখা যাচ্ছে এই অধ্যায়ের দুটো অংশ ছিল, একটা ভূগোলের অংশ, একটা পরিবেশের অংশ। ওই ভূগোলের বিভিন্ন শাখা থেকে আসছে যে কোন শাখার আলোচ্য বিষয়, কোন শাখার আলোচ্য বিষয়, বা অমুক শাখা কি, এটা কতে আসছে। আর যদি আমি পরিবেশের কাছে যাই, তাহলে এই উপাদান হচ্ছে কোন পরিবেশের, এটা কোন ধরনের পরিবেশের উপাদান, এইটা বেশি আসছে। আর সাথে ভূগোল এবং পরিবেশ পাঠের গুরুত্ব, এটা নিয়ে কথাবার্তা বলছে। একদম সিম্পলিফাইড কথা, যে এই অধ্যায়ে এরকম অংশ ব্যতীত আর কিন্তু কিছু আসেনি, যা আসছে এরকম অংশই বারবার বারবার আসছে। ফাইন। এরপরে আমরা চলে আসি ঢাকা এবং সিলেবাস 2023-এ চলে আসছে আবারও সেম কোন শাখাকে নির্দেশ করে এবং হচ্ছে একই শাখা হচ্ছে বিষয় কিনা সেম। তারপরে হচ্ছে উদ্দীপকে উল্লেখিত বিষয়টি অধ্যয়নের গুরুত্ব ব্যাখ্যা করো এবং হচ্ছে পছন্দের এবং আগ্রহের বস্তুসমূহ একই শাখার অন্তর্ভুক্ত কিনা। সেম কোশ্চিন আমি লিখে দিব, হ্যাঁ, যে কোন কোনটা একদম ইম্পর্টেন্ট আমি লিখে দিব। পরিবেশের উপাদান, দেন বি সেম কোশ্চিন হুবহু। আমি তোমাদেরকে বলছিলাম না 24-25-এর কোশ্চিন করলে দেন কোশ্চিন হচ্ছে রিপিট হবে। তো তোমরা দেখে নিবা যে কোশ্চিন কিন্তু সেম বারবার রিপিট হয়েছে। তো আমাদের এগুলো আর দেখার দরকার নাই, এই কোশ্চিন সেম বারবারই একই আসছে। ফাইন। এখানে আমাদের একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্নে যাওয়ার আগে আমি একদম স্পেসিফিক করে তোমাদের একটু লিখে দিব যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। এই অধ্যায়ের দুটো, অনেক মোটা, এই অধ্যায়ের দুটো আলোচনা মানে দুটো অংশ, একটা হচ্ছে ভূগোল অংশ আর একটা হচ্ছে আমাদের পরিবেশ অংশ, ঠিক আছে? তো এখান থেকে গ এবং ঘ এর জন্য যে কোশ্চিনটা আসে যে কোন শাখার আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়। তো সবগুলো শাখার ভেতরের যে ওয়ার্ড গুলো আছে সেগুলো আমাদেরকে পড়ে রাখতে হবে। আচ্ছা, এরপরে পরিবেশ যেটা, সেই পরিবেশের মধ্যে আসে যে হচ্ছে কোন ধরনের পরিবেশের উপাদান, এবং কম্বাইন্ড একটা কোশ্চিন আসবে সেটা হচ্ছে ভূগোল এবং পরিবেশের মানে ভূগোল এবং পরিবেশ পাঠের প্রভাব বা গুরুত্ব। তুমি এই টাইপের বাহিরে একটা কোশ্চিনও গওয়ার ঘতে পাবা না, একটা কোশ্চিনও পাবা না। এইবার আমি যদি ক এর কথা বলি, কতে কি কি কোশ্চিন বারবার আসছে, বিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা, বিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা, ফাইন। এবং আরেকটা যে জিনিস আসছে বিজ্ঞানীর দেওয়া সংজ্ঞা এবং হচ্ছে ওই যে ভূগোলের যতগুলো শাখা আছে না, ওই শাখা কাকে বলে বা ওই শাখা কি, এমন আসছে। ভূগোলের শাখা কাকে বলে, মানে অমুক শাখা কাকে বলে, তমুক শাখা কাকে বলে, যেরকম হচ্ছে ভূমিরূপ বিদ্যা কাকে বলে বা ভূমিরূপ বিদ্যা কি, এমন আসছে বারবার। এটাই ক, এর বাহিরে কিছু আসে না। আর বিজ্ঞানীর সংজ্ঞা কোনগুলো আসছে, একদম এক লাইনের সংজ্ঞা যেগুলো, সেগুলোই হচ্ছে কতে আসছে। ওকে। আর এমনি তো পরিবেশ কাকে বলে এটা তো আসতে পারে, ওটা তো সংজ্ঞার মধ্যে বলে দিচ্ছি, ওটা তো আলাদা করে কিছু নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নতে। আমি আগেও বলেছি প্রথম সংক্ষিপ্ত প্রশ্নের ধরন হচ্ছে যে বিভিন্ন বিজ্ঞানী এটা বলতে কি বুঝায়, এটা বলতে কি বুঝায় সেটা, হ্যাঁ। আচ্ছা, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে, এগুলো না, এগুলো তো একটু বানানো ছানানো কোশ্চিন আসছে, আমি একদম সহজ কোশ্চিন গুলো দেখাই। এই সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো একটু মানে বানানো টাইপের কোশ্চিন। আচ্ছা, এইখানে ওই কোশ্চিন গুলো রাখা হয় নাই কারণ আগে মেবি ছিল। তো তারপর আমি তোমাদের কিন্তু বলে দিছি, এটা বেশি ইম্পর্টেন্ট যে অমুক বিজ্ঞানী কি বলছে, এটা বেশি আসছে, সবচেয়ে বেশি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে এটা আসছে। এরপরে যে কোশ্চিন গুলো আসছে সেগুলো তুমি বুঝে অ্যান্সার করতে পারবা। এছাড়াও বিভিন্ন শাখা বলতে কি বোঝায় সেগুলো আসে। তো ভূগোল শব্দটি কিভাবে উৎপত্তি হলো, প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞানকে ভূগোল বলে সেটা নিয়ে আলোচনা, তারপর হচ্ছে ভূগোলকে কেন পৃথিবীর বিজ্ঞান বলা হয় সেটা,
তারপরে হচ্ছে নিবিড় সম্পর্ক কেন, পরিবেশের উপাদান কি কি, পরিবেশ পরিবর্তিত হওয়ার কারণ, এগুলো কিন্তু আসলে বিগত বছর কখনো আসে নাই, কারণ সংক্ষিপ্ত প্রশ্ন ফর দ্য ফার্স্ট টাইম হচ্ছে। তো বিগত বছর কখনো আসে নাই, এগুলো মূলত বিভিন্ন গাইড থেকে কালেক্ট করা কোশ্চিন। সো আই প্রেফার যে কোশ্চিনগুলোর কোয়ালিটি একটু ডাউন, আমি তোমাদেরকে যেটা বই দেখায় বলছি যে এই টাইপের কোশ্চিন আসবে, সেগুলোর আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এটা হচ্ছে বিজ্ঞানীর সংজ্ঞা এবং অমোঘ শাখার ভূগোল বলতে কি বুঝো, এটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে একটা সংজ্ঞা চলে আসছে। তারপর পরিবেশের সাথে সম্পর্ক কি, পরিবেশের সাথে এটা আসতে পারে। ভূগোলের পরিধি বিস্তারের দুটি কারণ, এই একদম নর্মাল। এই যে আলোচ্য বিষয় কি, যে কোনো একটা শাখা হচ্ছে আলোচ্য বিষয়গুলো কি। সংক্ষিপ্ত প্রশ্ন কোন ধরনের আসবে সেটা কিন্তু অলরেডি বইয়ের অনুশীলনী থেকে যেটা দেখাইছি সেটা হচ্ছে মোর অ্যাপ্রিয়েট অ্যান্ড মোর পারফেক্ট। ফাইন। এরপর হচ্ছে ভূগোলের পরিধি ব্যাখ্যা করো অথবা ভূগোলের পরিধি নিয়ে আলোচনা করো, এটা ডান। এগুলো আর দরকার পড়বে না, সেম কোশ্চেন, তোমরা স্লাইড পেয়ে যাবে, একটু দেখে নিও। ওকে, চলো এবার আমরা কিছু হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করি। ব্যবসা ভূগোল কোন শাখার আলোচ্য বিষয়? ব্যবসা মানেই তো হচ্ছে কি টাকা আর টাকা, তাই না? ব্যবসা যে করে তাকে ব্যবসা মানে টাকা, টাকা মানে অর্থনীতি, একদম সহজ একটা কথা। তো এটা হচ্ছে আমাদের অর্থনীতি ভূগোল। এরপরে হচ্ছে সর্বপ্রথম জিওগ্রাফিটি কে ব্যবহার করে, এটা তো এতক্ষণে সবার পারার কথা, ইরাটোস্থেনিস। ফাইন। অধ্যাপক কার্ল রিটার, আমি বলেছিলাম কার্ল রিটার বলেছে রাইট কথা যে ভূগোলকে কি বলে আখ্যায়িত করা হয়েছে, ঠিক আছে? পৃথিবীর বিজ্ঞান। এরপরে ভূগোলের আলোচ্য বিষয় কি কি? প্রকৃতি, পরিবেশ ও সমাজ। এটা দেখেই মনে হচ্ছে এটা হবে, পরেরগুলো আর কি পড়বো, এটা দেখেই মনে হচ্ছে এটা হবে। হ্যাঁ, প্রকৃতি, পরিবেশ, সবসময় মনে রাখবা ভূগোল মানেই সবার আগে প্রায়োরিটি হচ্ছে মানুষ এবং পরিবেশ। মানুষ মানে সমাজের মধ্যে চলে আসছে, এন্ড দেন প্রকৃতি। ওকে, পৃথিবীর বিজ্ঞান বারবার আসছে কোশ্চিনটা, কোশ্চিন কিন্তু আসবে, এইবারও আসবে। তুমি যেই ব্যাচেরই এসএসসি পরীক্ষার্থী হয়, এই কোশ্চিন আবারও আসবে যে কে কে বলেছে, কার্ল রিটার রাইট কথা বলেছে। ওকে, পৃথিবী আমাদের কি আবাস গৃহ, ঠিক আছে, এবং বাসভূমি। তো আবাস গৃহ এবং বাসভূমির মধ্যে কনফিউশন হওয়ার কিছু নাই। গৃহ মানে তো আসলে ঘর, পৃথিবীতে আসলে আমাদের ঘর না, পৃথিবী আসলে আমাদের বাস করার জন্য একটা ভূমি বা একটা ল্যান্ড। সো এটা অ্যান্সারটা হবে বাসভূমি। এরপর হচ্ছে ভূগোল হলো প্রকৃতির সাথে সম্পর্কিত বিজ্ঞান, উক্তিটি কে ব্যবহার করেছেন? মনে আছে? মনে আছে এটা কে বলছে? এটা বলছে আমাদের হ্যামবোল্ট। তারপরে হচ্ছে পৃথিবী পৃষ্ঠে পরিবর্তনশীল, যথাযথ যুক্তি, এটা তো একদম সবাই জানে, হার্ট থেকে বলেছে, কঠিন কথা, যুক্তিসঙ্গত সুবিন্যস্ত, একটু কিন্তু কঠিন। হ্যাঁ, আচ্ছা, একটু খেয়াল করো কত সালে, এটা তো হচ্ছে সাল ছিল 1965, এটা একটা স্কুলে আসছে, এই ধরনের সাল আসলে বোর্ড পরীক্ষা আসতে দেখা যায় না। আচ্ছা, আমি একটু কথা বলি নেই এর মাঝখানে। এমসিকিউ প্র্যাকটিসটাকে প্রায়োরিটি না দিয়ে আমি যেভাবে তোমাদেরকে বই পড়ালাম সেটাকে তো যদি তোমরা একটু বেশি প্রায়োরিটি দাও, তাহলে কিন্তু আসলে তোমাদের মানে এই অধ্যায়টা বা যে কোনো অধ্যায় খুব কম মানে এফোর্টে, কম কষ্টতে শেষ হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা ট্রাই করবো সবসময় হচ্ছে এমসিকিউ এভাবে প্র্যাকটিস না করে, বইয়ের মধ্যে আমি পড়ানোর সময় যেভাবে তোমাদেরকে এমসিকিউ সলভ করাই দিছি সেভাবে প্র্যাকটিস করতে। ফাইন। এরপর এটা হচ্ছে পরিবেশ। পরিবেশের প্রধান উপাদান কয়টা? আমরা জানি এটা দুইটা। তারপরে হচ্ছে জীবের কোনটি জীব ভূগোলে অন্তর্ভুক্ত, এরকম যে কোনো কোশ্চেন চলে আসতে পারে। জীব ভূগোল, জীব মানে কি? উদ্ভিদ এবং প্রাণী, একদম সহজ কথা, উদ্ভিদ এবং প্রাণী যেটাতে আছে। এরপরে চলে আসছি ভূগোলের সাথে পরিবেশ কিভাবে সম্পর্কিত, একদম অঙ্গাঙ্গী ভাবে, মানে ওতপ্রোত ভাবে, একদম একদম এরকম, ঠিক আছে, মুদ্রার এপিট ওপিট এরকম টাইপের। গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা, আমরা কিন্তু শুরুতেই পড়ছি, গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। আবাসভূমি হিসেবে পৃথিবীকে ভূগোল হিসেবে আখ্যায়িত করেছেন, সেম। এগুলো আমাদের আসলে প্র্যাকটিস করানোর দরকার নাই যদি আমরা বইটা ভালো করে পড়ে নিই। তো এই অধ্যায় আরো কয়েকটা এমসিকিউ আছে, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিও, আমি আর এখানে ইয়ে করতেছি না। এই তার মোটামুটি কয়েকটা এমসিকিউ ছিল। আচ্ছা, তো আমি তোমাদেরকে কিছু কথা বলে নিই। এই অধ্যায়টা অনেক ছোট একটা অধ্যায়, বাট অন্যান্য অধ্যায়ের থেকে এই অধ্যায়টা না অতটাও সহজ না। যদি না তুমি অধ্যায়টা চিন্তা করো যে হ্যাঁ আমি অধ্যায়টা আসলে
করব, বুঝবো। তুমি যদি ভাবো যে আরে এগুলো তো খালি রিডিং পড়লে হয়ে যায়, এই অধ্যায়টা, এটাই সমস্যা, এই অধ্যায়টা রিডিং পড়লে না হয় না। সাধারণত যে কোনো বইয়ের প্রথম অধ্যায় রিডিং পড়লেই হয়ে যায়, বাট এই অধ্যায়টা রিডিং পড়লে আসলে হবে না। এই অধ্যায়টা প্রথমে তো বুঝে পড়তে হবে, কিছু কিছু টার্ম তোমাকে আত্মস্থ করতে হবে। পরের অধ্যায়গুলো থেকে কিন্তু অনেক বোঝার জিনিস আছে, তুমি বুঝবা হয়ে যাবে, অঙ্ক করবা হয়ে যাবে, এরকম জিনিস আছে, বাট এই অধ্যায়টা আসলে এরকম চ্যাপ্টার না। তো তুমি প্রথমে আগে অধ্যায়টা, যে যে অংশগুলো আমি বলেছি যে একটু আত্মস্থ করার চেষ্টা করবা, সেটা করবা, বুঝবা অবশ্যই আমার ক্লাস দেখে। দেন সেকেন্ড অংশে তুমি হচ্ছে অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো সলভ করবে। আমি সৃজনশীল প্রশ্ন একদম ক্যাটাগরি করে দিছি যে গ ঘতে এটা আসবে, কতে এটা আসবে, খতে এটা আসবে। এই ক্যাটাগরির মধ্যে তুমি যখন একবার একটা সালের বা দুটো সালের বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করে ফেলবা, তোমার সকল বোর্ড প্রশ্ন কিন্তু ওখান থেকে কমন চলে আসবে। আপু কিন্তু তোমাদের জন্য ফর দ্য ফার্স্ট টাইম ভূগোল এবং পরিবেশের ক্লাস নিয়েছে, মানে এই বিষয়টার ক্লাস নিয়েছে। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা যে ক্লাস কেমন লাগছে, এবং এরপরে নেক্সটে তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস চাও, আর বন্ধুদের সাথে ক্লাস শেয়ার করতে তো অবশ্যই ভুলবা না। ঠিক আছে? তো ইনশাল্লাহ এই ভূগোল এবং পরিবেশ যে, আমি আসলে ভূগোল এবং পরিবেশ তোমাদের মতো বয়সে পড়ি নাই, কিন্তু আমি যখন অনার্সে পড়াশোনা করেছি, আসলে উদ্ভিদ মানে তো উদ্ভিদ যেখানে সেখানে লাগাই দিলে হয় না, উদ্ভিদ কিন্তু মাটিতে লাগাতে হয়, এবং সেখান থেকেই আসলে আমার ভূগোল এবং পরিবেশ নিয়ে পড়াশোনা করা, এবং ফাইনালি আমি হচ্ছে মাস্টার্স হচ্ছে এনভায়রনমেন্টে করেছি। তো একদম ভিডিওর লাস্টে আমি আমার পরিচয়টা বলছি, যারা এতদিন আমাকে মানে চেনো না তাদের জন্য। আমি ফারিহা নাজনীন তন্দ্রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি, এবং মাস্টার্স করেছিলাম হচ্ছে এনভায়রনমেন্ট ল্যাবরেটরিতে, অর্থাৎ পরিবেশ ছিল আমার মাস্টার্সের হচ্ছে কোর টপিক আর কি। সেখান থেকেই মূলত হচ্ছে ভূগোল এবং পরিবেশের ক্লাস নেওয়া। তো আশা করি ক্লাসটা অনেক ভালো লেগেছে তোমাদের, অবশ্যই জানিয়ে দিও। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে, বাট নেক্সট ক্লাস কোনটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।